ভারতের সাথে বাংলাদেশের এখনকার যে সম্পর্ক জুবাইরবাবু আপনার কাছে যদি আসি, কেন মনে হচ্ছে মানে যদি জানতেই চাই যে ভারতের এই আচরণটি, একদিকে আমরা দেখছি তারা বলছে যে আমাদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়, আমাদের সাথে তাদের বাণিজ্যিক অর্থনৈতিক নানা রকম সম্পর্কের বিষয়গুলো আছে, সেখানে তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার নানা কর্মকাণ্ডকে এক ধরনের কিন্তু সুযোগও করে দিচ্ছে। এই আচরণটা আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? না, আপনি তো মানে এখনকার কথা বললেন। আপনি যদি একদম ভেরি বিগিনিং আপনি আসেন, আপনি জানেন যে 1965-এ যখন ভারত পাকিস্তান যুদ্ধ হলো, তারপরেই কিন্তু রয়ের সৃষ্টি, এবং রয়ের সৃষ্টির প্রথম অপারেশন ছিল পাকিস্তানকে দুটি ভাগ করা। আর আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমরা পাকিস্তান দ্বারা নির্যাতিত ছিলাম, এবং বিভিন্নভাবে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আমরা এত নির্যাতিত হয়েছি যে আমরাও তখন কিন্তু পাকিস্তান থেকে বাঁচতে চেয়েছিলাম। এই সুযোগটা কিন্তু ভারত নিয়েছে 1971 সালে। তা আপনি দেখবেন যে এই যে 1965-এর পর থেকে একদম এখন পর্যন্ত ভারত কিন্তু সবসময় তার অবস্থান এরকম ছিল, এটা নতুন কিছু না। এবং ভারত সবসময় চাচ্ছিল যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র হবে। ইভেন আপনি যদি 1971-এর দিকে আপনি থাকান, যে যুদ্ধের শেষের পরে যখন যেটা আমাদের যেটা যে সরকারটি ছিল, তো যুদ্ধকালীন যে সরকারটি ছিল, সেই সরকার প্রধানরা যখন বাংলাদেশে আসে প্লেনে উঠে, সেই প্লেনে কিন্তু ভারতের অনেক আপনার কি বলে আমলারা উঠে যাচ্ছে। কেন? তারা বাংলাদেশে এসে মানে বাংলাদেশকে তারা প্রশাসনিক তারা দিবে। তো এই ধরনের ঘটনা তো আমরা দেখেছি। এবং পাশাপাশি আমরা ভারতের প্রতিটা জায়গায় কিন্তু বাংলাদেশকে একটা দাবিয়ে রাখার একটা কৌশল সবসময় ছিল, আজকে নতুন না। এখন বাংলাদেশের রাজনীতিবিদদের নির্ধারণ করতে হবে যে ভারতের সাথে আমি আসলে কিভাবে আমার সম্পর্কটা আমি তৈরি করব। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে ভারত আমাদের প্রতিবেশী, ঠিক আছে, আমরা তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না। ভারতও কিন্তু একইভাবে, ভারত কিন্তু তার প্রতিবেশী চেঞ্জ করতে পারবে না, আমাদেরকে চেঞ্জ করতে পারবে না। এই জায়গাটাতে যদি আমরা অবস্থান নেই যে আমরা যেমন প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, তোমরাও কিন্তু প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, সুতরাং সেই হিসাবে তোমার অবস্থানটা তুমি ঠিক রাখো। এবং যে কারণে বিএনপির একটা যে পররাষ্ট্র নীতি, যেটাকে আমি বলি যে সবার আগে বাংলাদেশ, সব কিছুতেই সবার আগে বাংলাদেশ, এবং পররাষ্ট্রের ক্ষেত্রে এই নীতিটা আমি মনে করি আক্ষরিক অর্থে খুবই ভালো একটা নীতি। যদি এই নীতিতে বিএনপি থাকে, যে আজকে সালাউদ্দিন সাহেব যে কথাটি বললেন, যে একদিকে হাসিনাকে তারা প্রশ্রয় দিচ্ছে, প্রশ্রয় তো দিচ্ছেই, পাশাপাশি রাজনীতি করার সুযোগ দিচ্ছে, অথচ তারা কিন্তু একদম দেখেন হুবহুব মিলে যায়। হাসিনা কিন্তু সেম কাজটি করতো, মুখে এক কথা বলতো, আমি কি দোষ করেছি, অথচ তার দোষের কোনো হিসাব নাই। তো ভারতের কিন্তু সেম সমস্যা। ভারত কিন্তু প্রতিনিয়ত বলছে যে হাসিনাকে ওখান থেকে এটা করতে দিবে না, ওটা করতে দিবে না, তৃতীয় দেশ করছে হাসিনাকে পাঠিয়ে দেওয়ার জন্য, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আবার দেখছি হাসিনাকে সেখান থেকে সেখান থেকে রাজনৈতিক বয়ান ছড়ানোর চেষ্টা করানো হচ্ছে। এবং শুধু সেটা না, এই যে এর আগে যেটি একটি ইন্টারভিউ হলো, আপনার মনে আছে কিনা, এবং যিনি নিয়েছেন ইন্টারভিউটা, এই ইন্টারভিউটা কিন্তু আমরা শুধুমাত্র একটা টেক্সট রিটেন পেয়েছি, আমরা কিন্তু তার কোনো আসলে ইন্টারভিউ দিয়েছেন কিনা, আদৌ নিয়েছেন কিনা সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু এটা নিয়ে কিন্তু একটা ব্যাপক নেগেটিভ তৈরি হয়ে গেল সারা বাংলাদেশে। তো এই যে জিনিসগুলো করছে তারা, এটা তো ভারতের প্রশ্রয়ে, মদদে, সব কিছুতেই করছে। তো এই জায়গাটাতে আমি একটা কথা বলি যে ভারত কিন্তু সবসময় কারো না কারো ঘাড়ে এসে বসে। তো এখন যেহেতু আওয়ামী লীগ নিয়ে আল্লাহ জানে কার ঘাড়ে বসে আছে ভারত এখন। তো এই জায়গাটা থেকে আমি মনে করি যে বাংলাদেশকে এটা অনেক, আমি যেহেতু যারা ডিপ্লোম্যাট তারা হয়তো আরও ভালো বলতে পারবেন, বাট আমি যেটা মনে করি ভারতকে হ্যান্ডেল করাটা আমাদের জন্য সত্যিকার অর্থেই একটা কঠিন চ্যালেঞ্জ। সেই জায়গায় প্রশ্ন আমি রাখতে চাই মুজিবুর রহমান মঞ্জুর কাছে, সেটি হচ্ছে যে এর আগে আমাদের সাথে আরেকজন অতিথি বলছিলেন যে এই যে শেখ হাসিনা 5 অগস্ট উনি এ ধরনের একটি কনফারেন্স করবেন, তিনি এর আগে একটি আমরা দেখেছি পেইড সংস্থাকে ইন্টারভিউ দিয়েছেন, রয়টার্সকে। কিন্তু এটি তো যেহেতু আগে থেকে জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে তারও আগে থেকে বিষয়টি বন্ধ করবার উদ্যোগের বিষয়ে কি কূটনৈতিক ব্যবস্থা নেবার জন্য বলবার সুযোগ তো ছিল। আপনার কাছে কি মনে হয় যে সেখানে কেন আসলে এটি হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এই প্রক্রিয়াটির মধ্যে নিজেদেরকে যুক্ত করছি, কেন আমরা এখন হচ্ছে প্রতিক্রিয়া দিচ্ছি?
না, বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল, আগেই জানানো হয়েছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে যে চিঠিটা দেওয়া হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা কি- ডাক্তার বাবু- জাহিদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনজনই হাই কমিশনে গিয়ে করে, সরি হ্যাঁ, এটা এটা আগেই জানিয়েছে। এটা বাবু ভাই আর বাবুল ভাই ঠিকই বলেছেন। আমাদের পক্ষ থেকে সেটা তাদেরকে সতর্ক করা হয়েছিল, অনুরোধ করা হয়েছিল যে ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনা যাতে সেখানে কোনো রাজনৈতিক অপরাজনৈতিক তৎপরতা চালাতে কিন্তু যাতে আপনারা না তো পারে। বলছেন, যেমন নাহিদ ইসলাম আজকে বলছেন যে সরকারের অনেকটা আপোষের মনোভাবের কারণেই হচ্ছে এই ঘটনাগুলো করতে পারছে শেখ হাসিনা। সেখানে সরকারের অবস্থানটা খুব একটা কঠোর নেওয়ার যে বিষয়টি, সেটা আসলে বাংলাদেশ সেভাবে বার্তা দিচ্ছে না। নাহিদ ইসলাম যেটা বলেছে, নাহিদ ইসলাম বলেছে যে বাংলাদেশে ভারতের যে রাষ্ট্রদূত আছে তাকে ডেকে আর একটু কঠোরভাবে প্রতিবাদ করা দরকার ছিল। উনি এটাই যোগ করেছেন। আপনি দেখেছেন যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই স্পষ্ট একটা বার্তা ভারতকে দিয়েছে। এখানে সমস্যা যেটা, সেটা হচ্ছে ভারত যতক্ষণ পর্যন্ত তার পররাষ্ট্র নীতিতে পরিবর্তন না আনছে, ততক্ষণ পর্যন্ত আসলে বাংলাদেশের পক্ষ থেকে এখানে আমরা যতই চেষ্টা করি, যেটা জুবাইর বাবু বলেছেন যে আমাদেরকে এটা হ্যান্ডেল করতে হবে, আমরা হ্যান্ডেল করতে গেলে ভারতকে তার নীতি বদলাতে হবে। ভারত যেটা করছে, যেটা একেবারেই কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আমি মনে করি একদমই একটা অনৈতিক, সেটা হচ্ছে স্টেট টু স্টেট সম্পর্ক বজায় না রেখে বাংলাদেশের একটা গোষ্ঠী বা একটা দল বা একজন বিশেষ একটা পরিবারের সাথে, মানে শেখ হাসিনা পরিবারের সাথেই ভারতের সম্পর্কটা রক্ষা করছে। এটা একেবারেই মানে একটা রাষ্ট্র টু রাষ্ট্রের যে মানে মিনিমাম সম্পর্কের সৌজন্যতা, সেটার কিন্তু খেলাফ। ভারত যে কাজটা করছে সেটা হচ্ছে, এটা সারা পৃথিবীর কাছে স্পষ্ট হয়ে গেছে যে সে বাংলাদেশকে বিবেচনা করে না, সে শেখ হাসিনাকে আলাদা করে বিবেচনা করে। যার কারণে আপনি দেখবেন যে ভারত নিজে কিন্তু এখন একটা সমস্যার মধ্যে পড়েছে। এটা বিবিসি একটা রিপোর্ট করেছে এই গতকালকে, আমি সেটা শুনলাম। বিবিসি কিন্তু একটা রিপোর্টে ডিটেইল করেছে যে শেখ হাসিনাও এখন ভারতের কথা শুনছেন না। অর্থাৎ বিবিসি রিপোর্টটাতে আমি যেটা শুনলাম যে তারা শেখ হাসিনাকে অনুরোধ করেছে যে সে নেতৃত্ব থেকে যদি সে সরে দাঁড়ায়, তাহলে আওয়ামী লীগকে একটা রিফর্ম করা, রিঅ্যারেঞ্জ করা যায় কিনা, সেটাতে উনি সাড়া দেন নাই। তো বাংলাদেশ সেখান ভারতের থেকে কাছে বসে শেখ উনি হাসিনাকে ফেরত চেয়েছে। যদি ভারত বাংলাদেশ এই জায়গায় যদি চিন্তা আমরা করি যে ভারতের সরকার শেখ হাসিনাকে সেখানে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাহলে সে তো দাগি আসামি, সে তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে ফেরত দিয়ে দিক বাংলাদেশের কাছে। সমস্যাটা তো সেখানেই। ভারত যে সমস্যাটা পড়েছে আমি আপনাকে বলি, সেটা হলো যে এই যে শেখ হাসিনার অপশাসন দুঃশাসনকে সাপোর্ট করার কারণে সারা বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটা ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে। আপনি দেখেছেন যে ভারতের এই নীতিটাকে কেউ পছন্দ করছে না। তো ফলে এখন ভারত পড়েছে দুটো সমস্যায়। শেখ হাসিনাকে যদি সে আশ্রয় না দেয়, তাহলে সে ভবিষ্যতে তার যে একটা ব্রোকার, তার যে একটা দালাল শ্রেণী তৈরি হওয়ার, সেটা কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে। মনে করবে যে তার দালালরা কিন্তু বিপদে পড়লে তার সাহায্য পায় না। এটা ভারতের জন্য একটা সমস্যা, এটা কিন্তু একটা চাপও তাদের কাছে, তাদের দেশে। ফলে সে একদিকে শেখ হাসিনাকে রক্ষা করার একটা দায় তার আছে, অপরদিকে শেখ হাসিনা একটা কথা বলেছিল, আপনার মনে থাকার কথা, যে ভারতকে আমি এত দিয়েছি যে সে এটার ঋণ সারা জীবনে শোধ করতে পারে না। যেহেতু একদম স্পষ্টত একজন আসামি এবং যার অলরেডি মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে আইনগত প্রক্রিয়ায়, সুতরাং ভারত যত কথাই বলুক, বাংলাদেশের মানুষের কাছে তার এই নৈতিক পরাজয়টা বা নৈতিক দুর্বলতাটা রয়েছে। আমাদের বাংলা সিনেমায় একটা ডায়লগ ছিল, আমরা ছোটবেলায় শুনতাম, যে মানে ভিলেন নায়ককে বলে যে, সরি, ভিলেনকে নায়িকা বলে যে দেহ পাবি তো মন পাবি না। তো ভারত অ্যাকচুয়ালি ওইটাই করেছে। সে বাংলাদেশের মানুষের মন কোনোভাবেই সে আর পাচ্ছে না। সে আওয়ামী লীগের নেতাদের দেহটাকে সে এখন সংরক্ষণ করছে, কিন্তু এটার বিনিময়ে বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে থেকে ভারতের প্রতি যে মানে সামান্যতম ন্যূনতম মঞ্জু ভাই একটা প্রশ্ন করতে চাই আপনাকে। মঞ্জু ভাই একটা প্রশ্ন করতে চাই। আপনি বলেন যে দেহ পাবি তো মন পাবি না, দেহ পাবি তো মন পাবি না আপনি বলেছেন। তো বাংলাদেশের জনগণের মানুষের মন পায়নি, তাহলে বাংলাদেশের দেহ কি পেয়েছে ভারত? বাংলাদেশের দেহ পায় নাই। ওই যে মানে বললাম তো, আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতাদের কিছু বডিলি তাদের আওয়ামী লীগ তো বাংলাদেশ না, আওয়ামী লীগ তো বাংলাদেশ না, ঠিক আছে? আওয়ামী লীগ বাংলাদেশ না। আপনি নতুন দালালের কথা বলে, আরে আওয়ামী লীগের দালালের সাথে তুলনা করেছেন। হ্যাঁ, কিন্তু নতুন দালালও তো তৈরি করা যায়।
না, আমি যেটা বলছি যে ভারত সমস্যা হচ্ছে যে সে যে নতুন দালাল তৈরি করবে সেই জায়গাটাতে, মানে আমি বলছি পুরাটি ভারতের বিকালে আছে। পররাষ্ট্রনীতিটা ভারতের পররাষ্ট্রনীতিটা এমন ভাবে বাংলাদেশে ধসে পড়েছে, এটা শুধু বাংলাদেশে না, আর তার অন্যান্য নেভারদের জায়গায়ও। কারণ যার কারণে দেখা গেছে, আপনি 75 এর কথা আপনার মনে থাকার কথা, 75-এ অনেকে মনে করেছিল যে শেখ মুজিবুর রহমানকে ভারত রক্ষা করবে, এবং শেখ মুজিবুর রহমানের এইরকম একটা নির্মম পরিণতির পরে ভারত কিছু একটা করবে, কিন্তু ভারত কিন্তু তেমন কিছু করে নাই। তো এবারেও আওয়ামী লীগের লোকেরা আপনি দেখবেন বারবার বলছে যে ভারতের সহযোগিতায় শেখ হাসিনা ফিরে আসবে। আপনি ভারতের 2-3 জন সাংবাদিক আছে না, সুবীর ভৌমিক বা আরো 1-2 জন আমি দেখলাম, তারা এমন একটা ভাব দেখাচ্ছে যে ভারত শেখ হাসিনাকে এখানে প্রতিষ্ঠা করে দিয়ে যাবে। কিন্তু একটা সিম্পল ঘটনা যে ভারত কিসের ভিত্তিতে এই জিনিসটা করবে। আজকে আমরা দেখলাম যে ভারতের যে মুখপাত্র তিনি বলেছেন যে যে শেখ হাসিনার বক্তব্যের সাথে তারা একমত না। তো আপনারা শেখ হাসিনার বক্তব্যের সাথে একমত না, কিন্তু শেখ হাসিনাকে আপনারা আবার প্ল্যাটফর্ম দিচ্ছেন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যত কথা বলবে তত সে মিথ্যা বলবে, এবং তার পলিটিক্স যেভাবে ব্ল্যান্ডার হয়েছে তার কথার জন্য, তার অপরাজনীতির জন্য। শেখ হাসিনার কথা বলার মধ্যে আমাদের কিন্তু কোনো লস নাই, এবং শেখ হাসিনা যত কথা বলবে তত বেশি তার রাজনীতি, তার ব্যক্তিত্ব, তার অবস্থান ক্ষতিগ্রস্ত হবে। ভারত যতক্ষণ পর্যন্ত তার এই নীতিতে পরিবর্তন না আনবে, যে কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর সাথে না, সে বাংলাদেশকে একটা রাষ্ট্র আকারে বিবেচনা করবে এবং রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্কটা উন্নয়নের জন্য চেষ্টা করবে। দেখেন, ভারত কিন্তু আমাদের প্রতিবেশী এবং অনেক ডিপেন্ডেন্সি আমাদের ইচ আদার, একজনের সাথে একজনের আছে। আমাদের ভারতের সাথে ভাষার একটা বিরাট জনগোষ্ঠীর মিল আছে, ভারতের ধর্মের দিক থেকে একটা বিরাট জনগোষ্ঠীর, আমাদের হিন্দু মুসলিম দুইটার মানে স্ট্রং কমিউনিটি আছে সেখানে এখানে। তারপরে সাংস্কৃতিগত ভারতের সাথে আমাদের মিল আছে, ভারতের সাথে আমাদের হেলথ রিজনে, তারপর ট্যুরিজম রিজনে আমাদের প্রচুর কমিউনিকেশন আছে। এবং হিস্ট্রিক্যালি কিন্তু আমাদের মানে এক পর্যায়ে আমাদের এনসাইন হিস্ট্রিটা কিন্তু একই রকম ভাবে প্রবাহিত হয়েছে। সুতরাং ভারতকে মনে রাখতে হবে বাংলাদেশের সাথে তার এই সুসম্পর্ক রক্ষা করতে হলে তার এই ব্যক্তি প্রীতি, এবং আরো স্পেসিফিক্যালি বলতে গেলে এরকম একটা মানে স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী শাসকের প্রীতিটা তার যে কত বড় ভুল, এটা এটা সে যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই আমাদের এই সংকটটা দূরীভূত হবে, সংকটটা সহজ সমাধান হবে। আদার দেন এটা হিস্ট্রিক্যালি, এটা যেটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এবং গতকালকেও আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে এটা তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কটা কিন্তু এই অযথা শেখ হাসিনাকে কেন্দ্র করে একটা আরো আরো জটিল আকার ধারণ করবে বলে আমি মনে করি। এই সামনের দিনগুলোতে আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের সাথে ভারতের আসলে সম্পর্ক কেমন হবে? আমরা তো এক ধরনের বারবারই বন্ধুর মতো আচরণ করার চেষ্টা করছি, কিন্তু তাদের নানা কর্মকাণ্ডের কারণে সেটি করা সম্ভব হচ্ছে না। সেই বাস্তবতায় থেকে আবার যদি একটু নাহিদ ইসলামের একটি প্রসঙ্গটি আপনাকে একটু কোট করে বলি, যে জুলাই জাদুঘর তিনি আজকে পরিদর্শন করেছেন, করে যাওয়ার পর সেখানে তিনি বলেছেন যে ইতিহাসের নানা বিষয়গুলো থাকার পরেও বাংলাদেশের সাথে ভারত যা যা করেছে সেই বিষয়গুলো সেখানে স্থান পায়নি, অর্থাৎ ভারতের অংশটি সেটি বাদ দেওয়া হয়েছে। বিএনপি ভারতকে এক ধরনের ভয় পাচ্ছে বলে তার কাছে মনে হয়েছে। আসলে কি তাই? ধন্যবাদ। নাহিদ ইসলাম নাহিদ ইসলাম সরি না, নাহিদ ইসলাম যেটা বলেছেন সেটা আমি হচ্ছে এই যে প্রশ্ন করেছি BNP ফজলুল্লাহ বাবুলকে, আপনি আছেন আমাদের সাথে, নিশ্চয়ই আসবো আবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নাহিদ ইসলাম হচ্ছে মহান জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ। সো উনি বিরোধিতা করবেন, এটা খুব স্বাভাবিক। বিরোধিতাটা যদি একটু অন্যভাবে হইতো তাহলে এটা মনে হয় আরো সুন্দর হতো। সেটা কি রকম? বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে কড়া জবাব আমরা কোনোদিনও কোনো রাষ্ট্রকে দিইনি, যেভাবে এবার আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে অফিসিয়ালি জানানো হয়েছে চিঠির মাধ্যমে। 1, 2, আরেকটা দেশের হ্যাঁ ভারতের প্রভাব ছিল, এটা সবাই জানে। এটা শেখ হাসিনা ওয়াজেদ নিজেও বলেছে, ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে। সো ইট ওয়াজ এ গ্রেট গিভ অ্যান্ড টেক ইন রিলেশনশিপ। যেটা বলছেন যে একটা পরিবারের সাথে সম্পর্ক, মঞ্জু ভাই যেটা বললেন, ওখানে একটু কমপ্লিমেন্ট করে বলতে চাই, শেখ হাসিনা ওয়াজেদের সাথে সম্পর্কটা মূলত গান্ধী পরিবারের, যেখানে রাজীব গান্ধীর বাড়িতে দীর্ঘ 6 মাস ট্রেনিং প্রাপ্ত হয়েছেন উনি, থেকে খেয়ে বড় হয়ে তারপর পাঠিয়ে দিয়েছে।
মোদির সাথে শেখ হাসিনার সম্পর্ক আমি যতটুকু মূল্যায়িত করি এটা হচ্ছে একদম দেয়া নেয়ার সম্পর্ক। হাসিনা সেটা নিজেই বলেছেন, সেটা হচ্ছে যা দিয়েছে আজীবন মনে রাখবে। এখন হাসিনার প্রতি সেই কৃতজ্ঞতাটা তারা প্রকাশ করছে, কারণ করে দেখাচ্ছে যে আমি তোমার কাছে কৃতজ্ঞ নই। হ্যাঁ, বিষয় হচ্ছে যে যে কথাটা বলেছেন দেহ আর মনের বিষয়, কিন্তু ভারতের গণতন্ত্র নিয়েও আপনি জানেন অনেক প্রকারের কথা আছে। এই গণতন্ত্রটা যদি হইতো সেই সময়ের সেই জওহরলাল নেহেরু এবং তার পিতা বিখ্যাত আইনজীবী মতিলাল নেহেরুর আদর্শের গড়া, কিংবা কংগ্রেসের মৌলানা আবুল কালাম আজাদ, অথবা বল্লভভাই পাটেল, কিংবা নেতাজি সুভাষচন্দ্র বোসের রাজনীতিটা হইতো, তাহলে ভারতের জন্য হতো। এখন যে রাজনীতিটা ভারতে হচ্ছে এটা আমরা সবাই জানি, সারা বিশ্ব জানে, আমার মনে হয় আমেরিকাও জানে। আর যদি আগের রাজনীতিটা হইতো তাহলে ভারত ঠিকই বুঝতো একবার যদি মন পাওয়া যায় দেহ পাওয়া যায় শতবার। এটা আমার কথা নয়, নির্মলেন্দু গুণের কথা, তার একটা কবিতাই বলেছিলেন। তো আপনি যে বিষয়টা বলেছেন যে নাহিদ সাহেবের কথা, একটা স্বাধীন সার্বভৌম দেশে এখন ওই যে আমাদের একটা রাষ্ট্র পাশের একটা প্রদেশে শুভেন্দু অধিকারী সারাদিন ভারত নিয়ে উল্টাপাল্টা কথা বলে, ওটারও কি জবাব পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিতে হবে নাকি? এখন এটার তো কোনো অফিসিয়াল ভিত্তি নেই যে ভারত শেখ হাসিনা, এটা আমরা সবাই জানি, এটা প্রতিষ্ঠিত, কিন্তু এটা কি করে নাকি কেউ? তো সে কারণেই হয়তো এটা করা হয়নি আমি মনে করি। দ্বিতীয়ত আপনি যেটা বলছেন যেটা মঞ্জু ভাই একটা পারফেক্টলি কথা বলেছেন, আমাদের সাথে বিশেষ করে পশ্চিমবঙ্গের, এটা কেরালারও না, এইটা কোয়েম্বাটোরেরও না, এইটা মানে চেন্নাইয়েরও না, মানে মাদ্রাজেরও না, উত্তর ভারতেরও না, এইটা পাঞ্জাবিদেরও সংস্কৃতি না, এইটা এমনকি কানাড়া সংস্কৃতি না যেটা ব্যাঙ্গালোরের, এটা তামিলনাড়ুরও না, এইটা আপনার ওই পাহাড়ের ওই দিকের আপনার সেই কি বলে যেসব প্রদেশগুলো আছে, সিকিম বলেন, এগুলারও না। আমাদের সংস্কৃতির সাথে ভারতের সংস্কৃতির একটা চিরন্তন প্রভাব আছে। আমাদের পোশাক আশারে, আমাদের খাওয়া দাওয়ায়, আমাদের চলাফেরায়, আমাদের সামাজিক এইটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ। বাংলাদেশের যেটা আমরা ভুল করি মাঝে মধ্যে সেটা হচ্ছে যে আমরা প্রতিবেশী। আসলে আপনি পাঞ্জাবের কিন্তু কালচারটা একটু অন্য ধরনের। আপনি লুধিয়ানায় গেলে এক ধরনের মানুষ দেখবেন, তাদের হাইট এক ধরনের দেখবেন, তাদের আচার আচরণ এক ধরনের, কাশ্মীরে গেলে আরেক ধরনের দেখবেন। আমি কাশ্মীরের কথাই বলতে চাচ্ছিলাম তখন। তো কাজেই আমাদের সাথে শুধুমাত্র মজার বিষয় হচ্ছে, আমি একটা খুব অপলক দৃষ্টিতে একটা জিনিস দেখি বাংলাদেশে, সেটা হচ্ছে আমরা সব সময় এই কথাটা বলি আমরা তো প্রতিবেশী, আসলে আমাদের চারিদিকে ভারত, আমাদের প্রায় একটু এখানে হালকা হালকা ওইটাকে তো এইখানে বলতে সিম্বলিকলি বোঝানো হয় আর কি। জি জি জি। তো এইখানে আমাদের যে সংস্কৃতিটা, এটা আমরা কোনোদিনও ভারতে বিক্রি করতে পারিনি। আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি, আমাদেরও যে কিছু আছে, আমাদেরও সাহিত্যিক আছে। দেখুন এখানে আমরা যারা আছি প্রায় সবাই গর্ভধারিণী পড়েছি, সুনীলের প্রায় সব বই পড়েছি, তাই না? সমরেশের সব বই পড়েছি, বুদ্ধদেবের সব পড়েছি। আপনি যতগুলো নাম বলছেন, বাংলাদেশে ততগুলো রাইটারের নাম একটা কলকাতার লোক বলতে পারবে না। দিস ইজ মাই পয়েন্ট। আমাদের কবিদের নাম তারা পড়ে না। তারা আল মাহমুদের একটা কবিতাও কোনোদিনও কলকাতার কোনো অনুষ্ঠানে আবৃত্তি হয়েছে আমি দেখিনি। দিস ইজ দ্য ডিফারেন্স। যে আমাদের রাজনীতিবিদদের সবার এক হতে হবে। ভারতে যে 1.1 বিলিয়ন মানুষ আছে, সেখানে আমাদেরকে বিক্রি করতে হবে, আমাদের পণ্য বিক্রি করতে হবে, আমাদের বাণিজ্যের ভারসাম্য ঠিক করতে হবে, আমাদের পানি আদায় করতে হবে, আমাদের লালন বিক্রি করতে হবে, আমাদের সংস্কৃতি, সভ্যতা, কালচার, আমাদের খাবার বিক্রি করতে হবে। বাঙালিরা যে সর্ষে ইলিশ খায়, এটা কলকাতা পর্যন্তই আছে। আমাদের সর্ষে ইলিশটাকে কেরালায় খাওয়ানো হয় না, ওখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট নাই। মজার বিষয় হচ্ছে লন্ডনেও আপনি রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্ট দিছে, আপনি যেয়ে দেখবেন আমাদের যে খাবারগুলো, যে চচ্চড়ি বলি আমরা, একটা খাবার আছে,
আপনি নারী আরো ভালো জানে, হ্যাঁ? আমরা কি কোনোদিনও এগুলো বিদেশিদের খাওয়াইতে পেরেছি? পারিনি। আমরা বিদেশিদের গুলো খাচ্ছি। আপনি গুলশানে যান, কোন রেস্টুরেন্টে দেখবেন মেক্সিকান চলে আসছে, কি মেক্সিকান পিজা। আপনার মা দাদিরা আমরা এখন যে পিঠা মাল্টিকালচারাল করেছে ঢুকে কোথায়? গেছি, কিন্তু আপনি যে ভারতের সাথে হয়তো তো এখন আমাদের খাবার ভারতের সাথে রাজনীতিটা আমাদের করতে হবে, আমাদের বসতে হবে, আমাদের বিক্রি করতে কিন্তু হবে। এই আমরা রাজনীতিটা ভারতের টেলিভিশনে না, না, দেশে দেখি, হ্যাঁ, আমাদের টেলিভিশন এই চ্যানেলগুলো ভারতে দেখাতে এই হবে। রাজনীতিটা শেষ পর্যন্ত যখন ফ্যাসিস্ট হাসিনাকেও তারা সুযোগ করে দেয়, সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে কথা সেটা বলবার, ব্যর্থ হয়েছে সেখানে হাসিনা। সেখানে বাংলাদেশের অবস্থানটা মনে করেন কিনা যে আপনারা যে অবস্থানে আছেন সেটা অনেক শক্ত? কারণ এখনো সবাই মনে করে যে যেভাবে বাংলাদেশকে আরো শক্তভাবে কঠোরভাবে দাঁড়ানোর কথা, সেই জায়গায় কোথাও না কোথাও কিছুটা হলেও হয়তো ছাড় দিচ্ছে বাংলাদেশ।